সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে আলোচনা করব। তো নিউটনিয়ান বলবিদ্যায় একটা পার্ট আছে তোমার জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কি? আমরা মূলত জড়তার ভ্রামক নিয়ে তোমাদের সাথে আজকে ক্লাস করব। তো জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তো এখন দেখো, আমরা আগে জড়তা সম্পর্কে জানি। তো জড়তা কি? তো জড়তা বলতে তোমরা বুঝো যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার তার যে প্রবণতা, সেটা হচ্ছে তার জড়তা। তো জড়তার ভ্রামক মানে কি? মূলত হচ্ছে যে ঘূর্ণন গতির জন্য কোনো বস্তুর যে অবস্থায় থাকার আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা হবে সেটা হচ্ছে ঘূর্ণন জড়তা। আর এই ঘূর্ণন তাকে কি বলা হয়? জড়তার ভ্রামক। তো রৈখিক গতির জন্য আমরা একে বললাম জড়তা, আর ঘূর্ণন গতির জন্য সেটার নাম কি? জড়তার ভ্রামক। তো ধরে নাও, মনে করো কোনো একটা অক্ষ বা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, মনে করো এখানে একটা বস্তু আছে, এই অক্ষকে সে পি কিউ একটা অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে এই একটা বস্তু ঘূর্ণায়মান। এই অক্ষকে কেন্দ্র করে, কোনো বিন্দুকে কেন্দ্র করে, তোমরা দেখো খেলনা ঘোরাও না, আমরা ফ্যান ঘুরে, এরকম যে কোনো বস্তুকে তুমি যদি ঘুরাও, তুমি একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, তাহলে বস্তুর এখানে একটা কণা আছে, তার ভর কত? m1, এখানে m2, m3, m4। তো বলছে এর n সংখ্যক কণা আছে। তো n সংখ্যক কণা কি করবে? এই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকবে। তো ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটা কণার আলাদা দূরত্ব আছে, r1, r2, r3, r4। ঠিক আছে, প্রত্যেকটা কণার আলাদা আলাদা ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আছে। তাহলে জড়তার ভ্রামক যদি আমরা লিখি, তাহলে কত হবে? I = m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস r2 প্লাস এটা হচ্ছে mn rn স্কয়ার। অর্থাৎ I = লেখা যায় সামেশন অফ mi ri স্কয়ার। I = 1 to কত? n পর্যন্ত। i এর মান 1 থেকে n পর্যন্ত হবে। তাহলে এখন দেখো, এখান থেকে এটাকে যদি আমি সংক্ষেপে এভাবে লিখতে, I = mr স্কয়ার, এরকম লেখা যায় না? এইখান থেকে তুমি ইচ্ছে করলে জড়তার ভ্রামকের সংজ্ঞা দিতে পারো। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোন একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তুর সকল কণার ভর, প্রত্যেকটা কণার ভরের সমষ্টি না, অ্যাকচুয়ালি ভরের সমষ্টি, এবং ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তাদের অনুষঙ্গিক লম্ব দূরত্ব, অর্থাৎ প্রত্যেকটা কণার যে লম্ব দূরত্ব আছে তার বর্গের গুণফলের সমষ্টি হচ্ছে তার জড়তার ভ্রামক। ঠিক আছে, যে কোনো একটা ঘূর্ণন অক্ষ থেকে কোনো একটা বস্তুর প্রত্যেকটা কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তাদের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি হচ্ছে তার কি? জড়তার ভ্রামক। তো এইখান থেকে আমরা তার একক বের করতে পারি। জড়তার ভ্রামকের একক কি হবে? কেজি। দেখো, জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। আর মাত্রা কি হবে? মাত্রা LT স্কয়ার। ঠিক আছে, এই জড়তার ভ্রামকের এই অংশটা মনে রাখবা তোমরা, সংজ্ঞা আর কি। এখন আসো, জড়তার ভ্রামকের আরেকটা অংশ আছে, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। তো দেখি আমরা চক্রগতির ব্যাসার্ধটা কি। চক্রগতির ব্যাসার্ধ। এখন মনে করো এই যে বস্তুটা নিলা তুমি, মনে করো এই বস্তুটার ঘূর্ণন অক্ষ PQ, ঠিক আছে? এই বস্তুটা আমি নতুন করে আঁকলাম। তাহলে এই বস্তুটার এই একটা বিন্দু আছে, যে বিন্দুটা হচ্ছে তার ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের ভরটাকে আমরা ক্যাপিটাল লিখলাম। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্বটাকে কে, এটা হচ্ছে তার ভর কেন্দ্রের ভর। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত? কে। এখন বলছে যদি এখানে দেখো একই বস্তু, তাহলে এই বস্তুটাতে কি এরকম n সংখ্যক কণা আছে, তাহলে এই n সংখ্যক কণার জন্য তার একটা জড়তার ভ্রামক হবে। তাহলে n সংখ্যক কণার জন্য তার জড়তার ভ্রামক কত? I = mr স্কয়ার। আর এই ভর কেন্দ্রের জন্য জড়তার ভ্রামক কত হবে? I মনে করো স্মল m লিখি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। m, বা এটাকে যদি ক্যাপিটাল M লিখতাম, তাহলে এটা হচ্ছে কত? m k স্কয়ার। এখন দেখো,
তো বলছে এই দুইটা জড়তার ভ্রামক যদি সমান হয়, ঠিক আছে, এটা বড় হাতের আমি লিখি, এটা ভরকেন্দ্র তো, তাহলে ক্যাপিটাল এম, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এম মনে করো। তো বলছে এই জড়তার ভ্রামক এবং এই বস্তুর জড়তার ভ্রামক যদি সমান হয়, যদি সমান হয় তাহলে গুণন অক্ষ থেকে এই যে ভরকেন্দ্রের দূরত্বটাকে বলা হবে জড়তার ভ্রামক। তো বলছে সংজ্ঞাটা তুমি কিভাবে লিখবা তাহলে? তো বলছে কোন একটা বস্তুর সকল কণার জড়তার ভ্রামক যদি ওই বস্তুটার ভরকেন্দ্রের জড়তার ভ্রামকের সমান হয়, অর্থাৎ ওই বস্তুটার সকল কণার জড়তার ভ্রামক তার ভরকেন্দ্রের জন্য জড়তার ভ্রামক যা হবে যদি সমান হয়, তাহলে গুণন অক্ষ থেকে ভরকেন্দ্রের দূরত্বটাকে কি বলা হবে? চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? কে। তাহলে কে অ্যাকচুয়ালি কি এখানে একটা দূরত্ব, তাহলে একক কি হবে? মিটার। তাহলে এখানে কে সমান সমান √I/m, এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের সমীকরণ। ঠিক আছে, এখন আসো এই জড়তার ভ্রামকের সাথে তার যে গতি শক্তি, বস্তুটা যে ঘুরবে তার একটা শক্তি আছে, তার শক্তি একটা সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কটা এখন প্রতিপাদন করব। তো এখন দেখো জড়তার ভ্রামক ও গতিশক্তির সম্পর্ক। হ্যাঁ, এখন যদি মনে করো m1 ভরের যে কণাটা আছে, m1 ভরের কণার জন্য গতিশক্তি কত হবে? E1 সমান সমান হাফ m1 v1 স্কয়ার। কারণ আমরা বলছি প্রত্যেকটা কণা যখন ঘুরবে তাহলে সেই কি হবে? এই বস্তুটা একটা ওমেগা সমকৌণিক বেগে ঘুরবে, কিন্তু প্রত্যেকটা কণার একটা কি আছে? রৈখিক বেগ আছে, ভিন্ন ভিন্ন। তাহলে এটা কথা হবে, তাহলে দেখো হাফ m1 ওমেগা স্কয়ার আর স্কয়ার, কারণ আমরা জানি v = ওমেগা ইন্টু আর, তাহলে হাফ m1 আর 1 স্কয়ার ওমেগা স্কয়ার, তার মানে এটা কি লেখা যাবে? i, তাহলে হাফ i1 ওমেগা স্কয়ার। একই রকম ভাবে তুমি যদি m2 m3 m4 ইত্যাদি কণার জন্য তার গতিশক্তি বের করো, তাহলে e2 জন্য বের করলে কত হবে? হাফ i2 ইন্টু ওমেগা স্কয়ার। একই রকম ভাবে আপ টু মনে করো n সংখ্যক কণার জন্য বের করো, তাহলে হাফ in ওমেগা স্কয়ার। অতএব মোট গতিশক্তি কত হবে? এই যে বস্তুটা, সমস্ত বস্তুটা ঘুরতেছে, সমস্ত বস্তুটার জন্য তার একটা কি হবে? গতিশক্তি পাওয়া যাবে না? তাহলে মোট গতিশক্তি হিসাব হবে কি? E = E1 প্লাস E2 প্লাস আপ টু প্লাস En। তাহলে কত? হাফ I1 I2 I3 কত পর্যন্ত? In পর্যন্ত, n সংখ্যক যদি আমি লিখি, তাহলে ইন্টু কত হবে? ওমেগা স্কয়ার। তাহলে এটা লেখা যায় হাফ I ওমেগা স্কয়ার। দেখো এই সমীকরণটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। তাহলে এটা হচ্ছে রৈখিক গতির সাথে তার একটা মিল আছে। দেখো রৈখিক গতিতে আমরা যেটা বলি E = হচ্ছে হাফ mv স্কয়ার, কৌণিক গতিতে হচ্ছে হাফ I ওমেগা স্কয়ার। তাহলে এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে বোঝা যায় না যে রৈখিক গতিতে ভর যে কাজ করে, কৌণিক গতিতে জড়তার ভ্রামক কি হয়? একই কাজ করে। অর্থাৎ রৈখিক গতিতে ভরের যে ভূমিকা আর কৌণিক গতিতে জড়তার ভ্রামকের একই ভূমিকা, দুটো একই ভূমিকা পালন করে। তো রৈখিক গতিতে ভর কি করে? বস্তুর গতিকে বাধা প্রদান করে, আর কৌণিক গতিতে জড়তার ভ্রামক বস্তুর ঘূর্ণন গতিকে কি করবে? বাধা প্রদান করবে। তাহলে এখান থেকে আমরা এটা জানতে পারি। এখন আসো জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য আছে। ঠিক আছে, জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য আছে, উপপাদ্যগুলো আমরা একটু দেখে নিই। তো একটা হচ্ছে জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য, মনে করো এখানে একটা বস্তু চিন্তা করো, এই একটা বস্তু, তার
তিনটা অক্ষ কত হবে মনে করো এক্স ওয়াই আর একটা লম্বা অক্ষ কত জেড। তাহলে এই তিনটা অক্ষের সাপেক্ষে মনে করো এখানে একটা m1 ভরের বস্তু কণা আছে বা m ভরের একটা কণা আছে। তাহলে m ভরের এই কণাটার জন্য আমরা যদি জড়তার ভ্রামক হিসাব করি x অক্ষের সাপেক্ষে y অক্ষের সাপেক্ষে z অক্ষের সাপেক্ষে, তাহলে কত হবে x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ix, y অক্ষের সাপেক্ষে iy এবং z অক্ষের সাপেক্ষে এই কণাটার জন্য জড়তার ভ্রামক কত হবে iz। ওকে, তাহলে তার এই লম্ব অক্ষ উপপাদ্যটা হচ্ছে এরকম, মনে করো iz ইকুয়াল টু হচ্ছে ix প্লাস iy। অর্থাৎ কি বলবা, বলছে কোন সমতল পাতের তলে অবস্থিত, কোন সমতল পাতের তলে অবস্থিত যে কোনো দুটি অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী লম্ব অক্ষের বা অবিলম্ব অক্ষের জড়তার ভ্রামকের সমান। আমি আবার বলি, দেখো বলছে যে কোনো দুটি অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী একটা লম্ব অক্ষের জড়তার ভ্রামকের সমান। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা গেল। এখন আসো সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি? তো বলছি সমান্তরাল অক্ষ, মনে করো এই একটা বস্তুর এই যে কোনো একটা অক্ষ হচ্ছে এরকম সিডি, আর একটা অক্ষ হচ্ছে এরকম ভরকেন্দ্রগামী অক্ষ, এটাকে বলা হয় ভরকেন্দ্রগামী অক্ষ কত এবি। তাহলে এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ জি। তাহলে এখানে এই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ। তাহলে ভরকেন্দ্রে ভর কত হবে ক্যাপিটাল এম, অর্থাৎ টোটাল বস্তুর মোট ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এই সূত্রটা কিভাবে লেখা যায়, আই ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার। দেখো বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু জড়তার ভ্রামক হবে ওই দুই অক্ষের ছেদবিন্দু, দেখো বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক হবে ওই বস্তুটা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের জড়তার ভ্রামক, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের জড়তার ভ্রামক এই বস্তুটি সমস্ত ভর এবং এই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সমান। আমি আবার বলি, বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে, যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু, অর্থাৎ সিডি অক্ষটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এরকম হইতে পারে। তো বলছে যে কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু জড়তার ভ্রামক হবে ওই বস্তুটির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের জড়তার ভ্রামক এবং বস্তুটার সমস্ত ভর এবং এই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সমান। এটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আসলে যেটা করবা যে লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য এই দুইটা অক্ষ উপপাদ্য মুখস্থ করে ফেলবা। অর্থাৎ এগুলো প্রমাণ করার কোনো দরকার নাই, শুধু জাস্ট সূত্র উপপাদ্য দুইটা মনে রাখবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।